বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এলাম। কালকে যে টপিকটা আমি লাইভ নিয়েছিলাম সেখানে অলরেডি আমি এক থেকে তোমার 5টা প্রশ্ন কিন্তু ডিটেলসের সাথে সলিউশন করেছিলাম। 6 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে অনেক বড় এক্সপ্লেন, তো নেক্সট ক্লাসে আমি করাবো। তো 6, 7, 8 তিনটে প্রশ্ন রয়েছে। তো চলো আমরা একটু বুঝে নেব। দেখো 6 নম্বর কি বলছে, দেখো 6 নম্বরে বলছে the type of surveying in which the curvature of the earth is taken into account is called, কি বলে দিয়েছে? কার্ভেচার অফ দ্য আর্থ। তাহলে আগে আমরা এখানটা যে বুঝবো সেটা হচ্ছে সার্ভেইং জিনিসটা কি, সার্ভে জিনিসটা কি, এবং তার কার্ভেচার অফ আর্থ বললে কি হবে। ঠিক আছে, পুরো ডিটেলসটা কিন্তু আমরা জানবো। মানে এখানে তোমার আমি ওই আমার যে কোচিং ব্যাচে আমি যেটা করিয়েছিলাম ইন্ট্রোডিউস, তারপর তোমার প্রসিডিওরের উপরে দাঁড়িয়ে সার্ভেকে কটা ভাগে ভাগ করেছি, মানে কীভাবে ডেফিনেশনটা বের করেছিলাম, অ্যাকচুয়াল সার্ভে কাকে বলে, তার ডেফিনেশন কি, ঠিক আছে, ওগুলো সম্পর্কে একটু ক্লাসিফাইও করব এবং ক্লাসিফিকেশানেও কিন্তু আমি বলবো যে কয় প্রকারের সার্ভে হয়। বেসিকের উপরে দাঁড়িয়ে মানে তোমার একুরেসির উপরে দাঁড়িয়ে সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো দেখো সর্বপ্রথম এখানটা তুমি একটা কথা চিন্তা করো তো, যে ধরো সার্ভে মানে কি, সার্ভে মানে হচ্ছে জরিপ করা। মানে ধরো এই ধরো একটা রয়েছে আর্থ সারফেস, এই রয়েছে একটা আর্থ সারফেস, এবং এই আর্থ সারফেসের উপরে ধরো এই একটা অবজেক্ট রয়েছে। তাহলে এই সাদা কালারে যেটা দেখালাম সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট, এবং হলুদ কালারে যেটা দেখালাম সেটা হচ্ছে কি তোমার আর্থ সারফেস। লিখে দিচ্ছি আর্থ সারফেস। তাহলে এই রয়েছে একটা আর্থ সারফেস, আর্থ সারফেসের উপরে এই একটা অবজেক্ট রয়েছে। এই যে অবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই অবজেক্টের আমরা কি বের করব না পজিশান বের করব, এলিভেশন বের করব। ঠিক আছে, পজিশান, এলিভেশন, তারপরে তোমার বিয়ারিং, ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে তোমার রিডিউস লেভেল, এবং তোমার একটা পার্টিকুলার বেঞ্চমার্ক থেকে কতটা ডিস্টেন্সে অবজেক্টটা রয়েছে। ঠিক আছে, এই যে টোটাল যে জিনিসটা, এই যে টোটাল জিনিসটা যে আমি বললাম, টোটাল জিনিসটা মানে কি পজিশান, এলিভেশন, বিয়ারিং, ওরিয়েন্টেশন, আরএল, এবং তোমার পার্টিকুলার একটা বেঞ্চমার্ক থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে। এই টোটালটাকে আমরা কি বলতে পারি বলো তো? টোটালটাকে আমরা বলতে পারি ডিটেলস লোকেশন। কি বলতে পারি? ডিটেলস লোকেশন। তাহলে একটা এই যে অবজেক্টের ডিটেলস লোকেশনটা বের করাটাকেই আমরা কি বলছিলাম না সার্ভে, তাই না? মানে দেখো এখানটা আমরা আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। কি কি কিছু মনে রাখো না রাখো, তিনটে জিনিস মনে রাখতে হবে। যে তোমার 1 নম্বর হচ্ছে কি না ডিস্টেন্স, দ্বিতীয়ত হচ্ছে তোমার ডাইরেকশন, আর হচ্ছে তোমার 3 নম্বরে যেটা থাকবে এলিভেশন। এই তিনটে ভাই আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে কিন্তু তাকে আমরা সার্ভে বলবো না। সুতরাং এই তিনটে পয়েন্ট থাকতে হবে। এবং এই যে লাল কালারের হ্যাশ দিয়ে এই যে তোমাকে যেটা রাউন্ড করে দেখালাম, যে পজিশান, এলিভেশন, বিয়ারিং, ওরিয়েন্টেশন, রিডিউস লেভেল, এবং তোমার একটা পার্টিকুলার বেঞ্চমার্ক থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে, এই টোটালটাকে আমরা কি বলছিলাম ডিটেলস লোকেশন। তো এইগুলো সব থাকলেও তো সার্ভে বলবো, কিন্তু দেখা গেল যে কোনো কোনো জায়গা এর মধ্যে কিছুটা নেই। কিছু থাকুক না থাকুক এই তিনটে জিনিস তোমাকে থাকতে হবে, মানে ডিস্টেন্স, ডাইরেকশন, এলিভেশন। এই তিনটে যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো সার্ভে। এটা হচ্ছে তোমার এক রকমের সাইড দিয়ে দিক দিয়ে যদি দেখি তাহলে 1 নম্বরের ডেফিনেশন তুমি এটাকে বলতে পারো। দ্বিতীয়ত ডেফিনেশন কি বলতে পারবো? দ্বিতীয়ত ডেফিনেশন আমরা বলতে পারবো যে একটা পার্টিকুলার লোকেশনকে লোকেট করা হচ্ছে, একটা পার্টিকুলার লোকেশনকে লোকেট করা হচ্ছে, বা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে তোমার একটা রেফারেন্সের পয়েন্ট দিক দিয়ে আমরা লোকেট করছি, সেটাকে আমরা সার্ভে বলতে পারি। এইভাবে ঘুরিয়ে বলতে পারে। আবার তোমাকে প্রসিডিওরের উপরে দাঁড়িয়ে সার্ভে, প্রসিডিওর লিখে দিচ্ছি, প্রসিডিওরের উপরে দাঁড়িয়ে সার্ভে ডেফিনেশন করা যায়। সেটা কীরকম প্রসিডিওর, না সেটা 2 রকমের প্রসিডিওর আমি তোমাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে পার্ট 1, আর কি বলেছিলাম পার্ট 2। মানে কীরকম, পার্ট 1 বলতে আমি 2D ফ্রেমের কথা তোমাকে বলেছিলাম, এবং পার্ট 2 মানে 2D বলতে কি, 2D বলতে হচ্ছে তোমার হরাইজন্টাল প্লেন। মানে কি আর্থ সারফেসের উপরে, মানে সেটা যেটা আমরা চেন বা টেপের মাধ্যমে মেজার করতে পারবো। আর 2D বলতে কি, 2D বলতে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভার্টিক্যাল প্লেন, কি
ভার্টিক্যাল প্লেন, মানে সেটা কীরকম? ভার্টিক্যাল প্লেনটা বলতে আমরা লেবেলিংয়ের সাহায্যে যেটা করি, মাপা হয়। এর মানে দেখো হরাইজন্টাল প্লেন মানে এই ধরে ছিল আমাদের আর্থ সারফেস, এই আর্থ সারফেসের উপরে আমি চেন দিলাম বা টেপ দিলাম, দিয়ে একটা রিডিং পেলাম, মানে কি 2D ফ্রেম। এটা কিন্তু 2D, মানে 3D ফ্রেম, মানে এরকম যদি ভার্টিক্যাল যদি এখানে একটা যদি অবজেক্ট থাকে, এই অবজেক্টের হাইট কত সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো না, এই 2Dর মাধ্যমে মেজার করতে পারবো না। ঠিক আছে, শুধুমাত্র আর্থ সারফেসের উপরে প্লেন সারফেসে আমরা কতটা লম্বা রয়েছে, কতটা ব্রেথ রয়েছে, এইসব কিন্তু মেজার করতে পারবো, সেটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে। তো সেটা মেজার করে আমরা একটা রিডিং পাবো। তাহলে 1 নম্বরে রিডিং আমরা ধরো একটা পেলাম। তার সঙ্গে আমরা কি করব, ভার্টিক্যাল প্লেন নেব। ভার্টিক্যাল প্লেন বলতে কীরকম, না ধরো এই একটা রয়েছে আমাদের পাহাড় বা বা একটা মাউন্টেন রয়েছে, হিল রয়েছে। তো আমি কি করব না, লেবেলিংয়ের মাধ্যমে, ঠিক আছে, আমি কি করলাম না, যে ভার্টিক্যাল প্লেনটা রয়েছে, ঠিক আছে, মানে এটাকেই আমরা কি বলছি, লেবেলিং। কি লেবেলিং, ভার্টিক্যাল প্লেনটাকে আমরা কি বলা হয়, লেবেলিং, তাই তো। তো এই যে লেবেলিংয়ের সাহায্যে ভার্টিক্যালের আমরা একটা রিডিং পাবো, মানে এই হাইটটা কত সেটা আমরা এই তোমার লেবেলিং, যে কি বললাম, লেবেলিংয়ের যে মাধ্যমে আমরা যে ভার্টিক্যাল প্লেনটা পাচ্ছি সেখান থেকে একটা রিডিং পাবো। তাহলে 2 নম্বরের একটা আমরা রিডিং পেলাম। এই যে 1 নম্বরের পাওয়ার রিডিং এবং 2 নম্বরের পাওয়ার রিডিং, এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, না সার্ভে। এই রকমের ভাবে কিন্তু একটা তোমার ডেফিনেশন তোমাকে দিতে পারে। তাহলে অ্যাকচুয়াল সার্ভে আমরা কাকে বলবো, অ্যাকচুয়াল সার্ভে। অ্যাকচুয়াল সার্ভে কাকে বলবো, তাহলে অ্যাকচুয়াল সার্ভে হচ্ছে তোমার পার্ট ওয়ানের পাওয়ার রিডিং, আর কি, আর হচ্ছে তোমার পার্ট টুর পাওয়ার রিডিং। এই দুটো পাওয়ার রিডিংকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়াল সার্ভে, তাই না, অ্যাকচুয়াল সার্ভে। তাহলে ডেফিনেশনটা কি লিখতে পারবো, ডেফিনেশনটা আমরা কি লিখতে পারবো, ডেফিনেশনটা তো আমরা এইভাবে লিখতেই পারি যে সার্ভে ইজ অ্যান আর্ট অফ, লিখে দিচ্ছি, সার্ভে is an art of determining relative position। আচ্ছা, এখানে একটা এই যে টার্মটা লিখলাম, এই যে রিলেটিভ পজিশন, এইটা জিনিসটা কি সেটাও কিন্তু তোমাকে আমি একটু পরে বলবো। ঠিক আছে, তাহলে রিলেটিভ পজিশন অফ পয়েন্টস অন বিলো অ্যান্ড above the earth surface। ঠিক আছে, এন্টারিং ইজ গ্রাফিক্যালি অ্যান্ড তোমার নিউমেরিক্যালি, এটাও তুমি যোগ করতে পারো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে রিলেটিভ পজিশন, এই যে রিলেটিভ পজিশন বললাম, এই রিলেটিভ পজিশনটা জিনিসটা কি? দেখো, রিলেটিভ পজিশন তোমাকে জানতে গেলে অ্যাকচুয়াল পজিশন কি সেটাও জানতে হবে। তাহলে দুটোই তোমাকে বলে দিচ্ছি, একটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পজিশন, আর একটা হচ্ছে তোমার কি রিলেটিভ পজিশন। তো অ্যাকচুয়াল পজিশন কি, রিলেটিভ পজিশন কি? ধরো এই রয়েছে একটা সার্কেল, ঠিক আছে, এবং এর এই সেন্টার থেকে এইটা যেটা রয়েছে, তখন এর কি, এটা রেডিয়াস। তাহলে এই সেন্টার থেকে যে দূরত্বে থাকলো, সেন্টার থেকে মাপলে আমরা কি পাবো, অ্যাকচুয়াল পজিশন পাবো যদি সেন্টার থেকে আমরা যদি মাপি। আবার ধরো এইরকম একটা রয়েছে যার কোঅর্ডিনেট ধরো এটা 0 0 কোঅর্ডিনেটে রয়েছে। ধরলাম আমি এদিক থেকে এক্স ওয়াই, আর এটাকে আমি ধরলাম এক্স, এবং এক্সে আমি ধরো দেখলাম এখানে একটা পয়েন্ট রয়েছে, এই একটা হাইট রয়েছে, ঠিক আছে, আমি এটা হচ্ছে তোমাকে এক্স নাম দিলাম, x1 বা এক্স ডট দিলাম, তো আমি দিলাম যে এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট। আবার একটা ধরো এখানটা এইভাবে রয়েছে, এটাকে আমরা কি দিলাম, এটা তোমরা দিলাম এক্স ডবল ড্যাশ, এটাকে ধরো আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। তাহলে দেখো এই যে বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে অনেকটা উঁচুতে রয়েছে, তাহলে এটাকে আমি এইভাবে তো ডিনোট করতে পারি, এই যে দেখো ডটের দিয়ে আমি দেখালাম, মানে এর এই সাপেক্ষে বি পয়েন্টটা রয়েছে, তাই তো, এক্স1 সাপেক্ষে, মানে একটা সারফেস থেকে আর একটা সারফেসের যে উচ্চতাটা কত সেটাই হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ পজিশন, মানে একটা সারফেস থেকে আর একটা সারফেসের উচ্চতাটা কত সেটাই হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ পজিশন। তাহলে দেখো এই যে 0 0, এই যে পয়েন্টটা 0 0 যে কোঅর্ডিনেট, তাহলে 0 0 কোঅর্ডিনেটের চেয়ে, মানে তোমার এই যে এ পয়েন্টের সাপেক্ষে বি হচ্ছে রিলেটিভ পজিশন,
মানে এই যে এ পয়েন্টের সাপেক্ষে এই বি পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ পজিশান, কিন্তু 0 0 কোঅর্ডিনেটের সাপেক্ষে বি হচ্ছে কি আমাদের না অ্যাকচুয়াল পজিশান। অ্যাকচুয়াল পজিশান কী জিনিস আর রিলেটিভ পজিশান কী জিনিস সেটা কিন্তু তোমাদেরকে আমি এখানটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা তোমার অন দ্য বেসিক অফ অ্যাকুরেসির উপর দাঁড়িয়ে আমরা সার্ভেকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছিলাম। কেন বলছি না, সেটা আমাদের অপশান যে রয়েছে না, ওই অপশানে কিন্তু এইগুলো সম্পর্কে রয়েছে। দেখো অপশান কী কী বলেছে, অপশান আমাদেরকে বলে দিয়েছে দেখো জিওডেটিক সার্ভে, প্লেন সার্ভে, টপোগ্রাফিক্যাল সার্ভে, প্রিলিমিনারি সার্ভে। তো চারটে সম্পর্কে আমরা ডিটেলসের সঙ্গে এক্সপ্লেন করব। তাহলে ক্লাসিফিকেশানের উপরে দাঁড়িয়ে সার্ভেকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, তাই না? কি কি না, একটা আমরা করেছিলাম প্লেন সার্ভে, প্লেন সার্ভে, আর একটা হয়েছিল কি না জিওডেটিক, জিওডেটিক সার্ভে, তাই তো। তাহলে দেখো প্লেন সার্ভে কাকে বলে, জিওডেটিক সার্ভে কাকে বলে, সেটার দিকটাও আমরা বুঝবো, তবেই গিয়ে তো আমরা কার্ভেচার অফ আর্থ কি জিনিস সেটাই আমরা আসতে পারবো। দেখো যদি ছোট জায়গায় আমরা সার্ভে করা হয় তখন তার ক্ষেত্রে কিন্তু এক রকমের কনসিডারেশন আসে, আর যদি বড় জায়গায় আমরা সার্ভে করি না তাহলে কিন্তু আরেক রকমের কিন্তু কনসিডারেশন আসে। এটার উপরে দাঁড়িয়ে সার্ভেকে দুটো ভাগে ভাগ করলাম আমরা, কি কি না প্লেন সার্ভে আর একটা জিওডেটিক সার্ভে। দেখো প্লেন সার্ভে কি জিনিস, জিওডেটিক সার্ভে কি জিনিস, তোমাদের পুরো কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আগে প্লেন সার্ভেটা বুঝে নাও। ধরো এই রয়েছে আমাদের একটা আর্থ রয়েছে, এইরকমভাবে কিন্তু আমার আর্থ রয়েছে, ঠিক আছে। এই যে আর্থে প্র্যাকটিক্যালি কীভাবে আগে বুঝতে হয় সেটা দেখো, আমি তোমাকে বুঝাচ্ছি। এই আর্থের উপরে আমি দুটো প্লাম্ব লাগালাম, ঠিক আছে। ধরো এইখানটায় আমি একটা প্লাম্ব লাগালাম এবং এইখানটায় একটা আমি প্লাম্ব লাগিয়ে দিলাম, ঠিক আছে। প্লাম্ব লাগিয়ে আমি এইভাবে ঝুলালাম, এইভাবে ঝুলালাম, তো অবশ্যই সেটা প্লাম্বটা এইরকমভাবে নিচের দিকে ঝুলবে, এইভাবে নিচের দিকে ঝুলবে। এবং এই যে 1 নম্বরের প্লাম্ব এবং 2 নম্বরের যে প্লাম্বটা আমি যে ঝুলালাম, নম্বর 1 নম্বর 2, তো এইটা কিন্তু একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলিত হবে না। মানে কীরকম, এই প্লাম্বটা এসছে, এই প্লাম্বটা এসছে, এইটা দেখো একটা পয়েন্ট, এই পয়েন্টে যাতে মিলিত না হয়, এখানে দেখো গ্যাপ রয়েছে, মিলিত হয়নি। এরকম যদি হয় তখন সেটাকে আমরা কি বলবো না প্লেন সার্ভে। তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে প্লেন সার্ভের ক্ষেত্রে। এই 1 নম্বরে যে প্লেন সার্ভে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট? 1 নম্বরে আমরা লিখতে পারবো হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, মানে কি তোমার সারফেসের উপরে দুটো পয়েন্ট যখন কাছাকাছি থাকবে তখন তাকে আমরা কি বলবো প্লেন সার্ভে। মানে দেখো এটা হচ্ছে তোমার এই যে ছিল আর সারফেস, এই সারফেসের উপরে তুমি যখন কাছাকাছি থাকবে না তখনই কিন্তু ওটা এইভাবে স্ট্রেটভাবে কিন্তু থাকবে, মানে একটা পয়েন্টে মিলিত হবে না। কিন্তু যদি তুমি এইখানটা একটা নাও, এইখানটা একটা নাও, তাহলে তুমি এইভাবে আসবে, এইভাবে এসে একটা পয়েন্টে মিলিত হয়ে যাবে, তখন তাকে আমরা আলাদা জিনিস বলবো। তাহলে যখন এটা কাছাকাছি থাকবে তখন সেটাকে আমরা কি বলবো প্লেন সার্ভে, মানে দুটো প্লাম্ব একটা পয়েন্টে এসে মিলিত হবে না। সেই জন্য আমি এখানটা লিখলাম কি হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, ঠিক আছে। এটা দ্বিতীয়ত আমরা কি বলতে পারবো, দ্বিতীয়ত যে ডেফিনেশনটা আমি তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে তোমার প্লাম্ব লাইন ইজ প্যারালাল। তাহলে লিখে দিচ্ছি প্লাম্ব লাইন ইজ প্যারালাল, তাই তো। প্লাম্ব লাইন ইজ প্যারালাল ইন কেস অফ প্লেন সার্ভিং, ইন কেস অফ তোমার প্লেন সার্ভিং, মানে এটা প্লেন সার্ভিং এর ক্ষেত্রে এই কেসটা আমরা হয় বাট আমরা নিই, ঠিক আছে। তৃতীয় নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারবো, তৃতীয় নম্বর পয়েন্ট থেকে আসবে তোমার যে প্রশ্ন দিয়ে দিতে পারে যেটা তোমার প্লেন ট্রিগোনোমেট্রিক্যালি হয়, ঠিক আছে। 1 নম্বর, 1 মিনিট, প্লেন ট্রিগোনোমেট্রিক্যালির হয়, ঠিক আছে। আর একটা পয়েন্ট আমি তোমাদেরকে দেবো 4 নম্বর পয়েন্ট, সেটা কি ইট ইজ ডাজ ফর লোকাল, ইট ইজ 1 মিনিট, ইট ইজ ডান ফর লোকাল সার্ভেইং, ঠিক আছে। লোকাল সার্ভেইং ক্ষেত্রে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে, ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সার্ভে অফ ইন্ডিয়া যেটা বলছে
ঠিক আছে। সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে না 195.5 কিলোমিটার স্কোয়ারের চেয়ে যদি কম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্লেন সার্ভে। বোঝা গেছে? চলো এরপরে আমরা জিওডেটিকের দিকে যাব। কি জিওডেটিক সার্ভে, হেডিং দিয়ে দিচ্ছি 2 নম্বর হচ্ছে জিওডেটিক সার্ভে। জিওডেটিক সার্ভে বলতে কীরকম না, দেখো এই রয়েছে আমাদের আর্থ সারফেস, এই আর্থ সারফেসের উপরে দুটো পয়েন্ট নেব, সেই একই রকম, এখানে একটা প্লাম্ব অফ ঝোলালাম, এখানে একটা প্লাম্ব অফ ঝোলালাম, তাহলে এটা কি হবে, এইরকমভাবে আসবে প্লাম্ব অফটা, এইভাবে আসবে, এটা কিন্তু এইভাবে আসবে। এখানে দেখো একটা পয়েন্টে মিলিত হয়ে গেছে, এই পয়েন্টে যদি মিলিত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো জিওডেটিক সার্ভে। তাহলে এখানটা আমি 1 নম্বরে কি লিখতে পারি, যে হোয়েন 2 পয়েন্ট আর ফার সো দ্যাট আর্থ কার্ভেচার ইজ কনসিডার, লিখে দিচ্ছি এই পয়েন্ট, এই যে নোটগুলো লিখাচ্ছি এইগুলো তুলে দিয়ে তোমাকে কিন্তু ছোট ছোট প্রশ্ন দিয়ে দেবে। হোয়েন 2 পয়েন্ট আর ফার সো দ্যাট আর্থ কার্ভেচার ইজ কনসিডার্ড, এটা একটা পয়েন্ট তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারে। আর কি এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে কি প্লাম্ব অফ লাইন অলওয়েজ কী হবে, ইন্টারসেক্ট হবে অ্যাট সেন্টার অফ দ্য আর্থে, তাই তো। তাহলে প্লাম্ব অফ লাইন অলওয়েজ ইন্টারসেক্ট অ্যাট সেন্টার অফ দ্য আর্থ সেন্টার অফ দ্য আর্থ, এটা একটা। তৃতীয় নম্বর আমি যেটা তোমাকে দেবো এখানটায়, তৃতীয় নম্বর দেবো স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রি হবে। কি স্পিরিক্যাল ট্রিগোনোমেট্রি হতে হবে, ঠিক আছে। এই কটা পয়েন্ট এখান থেকে জানলে মোটামুটি চলবে, ঠিক আছে। কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে, সার্ভে অফ ইন্ডিয়া বলছে যদি 195.5 কিলোমিটার স্কোয়ারের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো না জিওডেটিক সার্ভে। এখানে আরও যদি ভালো করে এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু আরও অনেক কিছু রয়েছে শেপ অফ আর্থের উপরে, যেমন তোমার অবলেট স্পিরয়েড, ইলিপসয়েড, ঠিক আছে, এভোলয়েড, ঠিক আছে, অনেক কিছু রয়েছে, জিওয়েড রয়েছে, ওগুলো আমি আমার ব্যাচে করিয়েছি, ইউটিউবে মনে প্রি ক্লাসটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখবে ইউটিউব প্লে লিস্টে যাবে, ইউটিউবে প্লে লিস্টে একটা রয়েছে প্লে লিস্ট, সেখানটা রয়েছে স্পেশাল ব্যাচ কিসের না সার্ভে, সেখানে কিন্তু সব রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেরকম তোমার স্পেশাল ব্যাচ ইরিগেশনের একটা ফাইল রয়েছে, সেখানটাও কিন্তু ইরিগেশনের পুরো কমপ্লিট সেশন রয়েছে। আর একটা কি ছিল টপোগ্রাফিক্যাল মানে কি না সার্ভে করার পর ম্যাপ বা প্লেনে যে ন্যাচারাল জিনিসগুলো আমরা দেখতে পাবো সেটাকে বলা হয় টপোগ্রাফিক্যাল সার্ভে। তাহলে তোমরাই বলো এখানটায় এই যে 1 নম্বর যে 6 নম্বর প্রশ্নটার অ্যান্সার কী হবে, জিওডেটিক সার্ভে, প্লেন সার্ভে, প্রিলিমিনারি সার্ভে, টপোগ্রাফিক্যাল মানে টপ থেকে দেখবো, তাহলে এটা তো হবেই না। এখানে কি বলেছে কার্ভেচার অফ দ্য আর্থ, তো কার্ভেচার অফ দ্য আর্থ বলে দেওয়া মানে কি, প্লেন সার্ভে মানে কি তোমার স্ট্রেট লাইন থাকবে, মানে খুব ক্লোজ থাকবে, হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, তখন এই যে প্লেন সার্ভে মানে কি হোয়েন 2 পয়েন্ট আর ক্লোজ, তাহলে সেটা তো হচ্ছেই না, মানে তোমার সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে 195.5 কিলোমিটার স্কোয়ারের চেয়ে তোমাকে কম হতে হবে, তাই তো, কম হতে হবে তাহলেই হবে। আর জিওডেটিক সার্ভে মানে কি বললাম, এইভাবে একটা পয়েন্টে কি এসে মিলিত হবে না কার্ভেচার অফ দ্য আর্থ, তাই তো, তখন সেটাকে আমরা কি বলছি জিওডেটিক সার্ভে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ভাই পড়াশোনা করতে হলে ঠিকঠাক যদি প্রিপারেশান নিতে হয় তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আমাদেরকে প্রিপারেশানের লেভেলটা কিন্তু বাড়িয়ে যেতে হবে, ঠিক আছে। চলো এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে 7 নম্বরে বলছে হোয়েন এ হুইচ অফ দ্য ফলোয়িং স্কেল ইজ দ্য লার্জেস্ট ওয়ান, এর মধ্যে কোনটা তোমার বড় স্কেল হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো আমি তোমাদেরকে যখন স্কেল করাই না, স্কেলের সম্পর্কে একটা ক্লাস রয়েছে ফুল ইউটিউবে, দেখবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। স্কেল করানোর সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম
যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, তাই তো? ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, তাই না? এর মানে কি, ধরো তুমি একটা ম্যাপে, এই ধরো A4 সাইজের পেপার রয়েছে, এর মধ্যে তুমি একটা এরিয়া তুমি দেখিয়েছো 2 সেন্টিমিটারে, কিন্তু ফিল্ডে তুমি দেখতে যাবে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে 2 মিটারটাকে আমি 2 সেন্টিমিটার দেখাচ্ছি, যে রেশিওতে আমরা দেখাচ্ছি না, সেই রেশিওটা বের করানোটা হচ্ছে আমাদের স্কেলের কাজ। ঠিক আছে? মানে কীরকম, ম্যাপ ডিস্টেন্স বাই অরিজিনাল ডিস্টেন্স। আর সেটা কিন্তু সব সময়, এই যে তোমাকে বললাম না 2 সেন্টিমিটারটা আমরা 2 মিটারটাকে আমরা 2 সেন্টিমিটার দেখাচ্ছিলাম, তাহলে ম্যাপ ডিস্টেন্স কত? ম্যাপ ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। কিন্তু গ্রাউন্ডের যে অরিজিনালি যে সাইজটা সেটা কত না 2 মিটার। তাহলে 2 মিটারটাকে আমি দেখাচ্ছি কততে না 2 সেন্টিমিটারে। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে সবসময় স্কেলের ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ইউনিট লেস করতে হবে। মানে এখানে উপরে মিটার, নিচে রয়েছে সেন্টিমিটার, আর নিচে রয়েছে মিটার, তো দুটোকে আমরা একই ইউনিটে নিয়ে আসবো, মানে সেন্টিমিটারে কনভার্ট করলাম। তাহলে 2 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার লাগলাম, আর 2 মিটারকে এর সঙ্গে যদি 100 গুণ করে দিই তাহলে সেন্টিমিটারে চলে আসবে। তাহলে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার আমাদের কেটে গেল। যেই কেটে গেল তখন আমার কত পড়ে থাকছে, 2 একে 2, আর এখানে হচ্ছে তোমার 200, মানে 100, একের 100 আমার কিন্তু পড়ে থাকলো। তাহলে এটাকে আমি 1:100 বলতে পারি, তাই তো? 1:100 বলতে পারি। এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো RF। RF মানে কি, রিপ্রেজেন্টেটিভ ফ্রিকশন। ঠিক আছে? দেখো, যদি RF এর ভ্যালু যদি বেশি হয় তাহলে স্কেল কি হবে, বড় হবে। RF এর ভ্যালু ছোট হলে স্কেলের ভ্যালু কি হবে, স্কেলটা কি হবে, ছোট স্কেল হবে। মানে তুমি এটাকে স্কেল বুঝতে গেলে এইভাবেও বুঝতে পারো যে 1 সেন্টিমিটারকে আমি 10 মিটারে রিপ্রেজেন্ট করছি, মানে 10 মিটারটাকে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি RF কি করে বের করব, RF বের করার সহজ উপায় 1 সেন্টিমিটার বাই 10 মিটার, ইউনিট লেস করতে হবে। তাহলে 1 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার রাখলাম, 10 মিটারকে আমি সেন্টিমিটার যদি কভার করি, তাহলে 10 ইন্টু কত করতে হবে, 100, তাহলে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, কেটে গেলে এটাকে যদি ক্যালকুলেশন করি, একের কত আসবে না 1000। একের 1000 মানে কত, একের 1000 মানে কত, 1:1000। ঠিক আছে? আবার দেখো এইটাকে যদি আমি আর একটা তোমাকে যদি এক্সাম্পল হিসেবে যদি দিই, আলাদা কালি নিয়ে দেখাচ্ছি, যে ধরো 1 সেন্টিমিটারকে আমি 1 কিলোমিটার বোঝালাম, তাহলে কোনটা, এইটা বড় না এটা বড়, আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমাকে RF বের করতে হবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার বাই 1 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার রাখলাম, আর 1 কিলোমিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে আমাদের একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1 লাখ দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, সেন্টিমিটারে চলে আসবে। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত, আমাদের এটা হয়ে যাবে একের, মানে 1:1,00,000। ঠিক আছে? এইটা আমরা একটা পেয়ে গেলাম। তাহলে দেখো, নিচে যদি তোমার ছোট থাকে, নিচে ভ্যালু যদি ছোট থাকে সেটা হয়ে যাবে বড় স্কেল, নিচে যদি ভ্যালু যদি বড় থাকে তাহলে সেটা হবে ছোট স্কেল। তাহলে এবারে তোমরাই বলো, এর নিচে রয়েছে কত, 1000, এর নিচে রয়েছে কত, 1,00,000। আমি কি বললাম, নিচে ছোট থাকা মানে, নিচের ভ্যালুটা ছোট থাকা মানে সেটা হচ্ছে বড় স্কেল, আর নিচের ভ্যালু বড় থাকা মানে সেটা হয়ে যাবে কি, ছোট, তাই তো? সেটা হয়ে যাবে ছোট। ঠিক আছে? তাহলে এখানটায় তোমরা বলো কোনটা বড়, কোনটা বড়? নিচের ভ্যালু ছোট মানে সেটা বড় হয়ে যাবে, তাহলে এইটা বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে তো আমরা ইজিভাবে তো এই সলিউশনটা করে নিতেই পারি, তাই না? এর সলিউশনটা তো করে নিতে পারি। তাহলে দেখো, সবসময় তুমি মনে রাখবে, সবসময় মনে রাখবে, দেখো 1 সেন্টিমিটারকে আমি যদি 50 মিটারকে দিয়ে যদি ক্যালকুলেশন করি, আর 1 সেন্টিমিটারকে যদি 50 কিলোমিটারকে দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে সবসময় কিন্তু মিটার দিয়ে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের কী হবে না, বড় হবে। মিটার দিয়ে যেটা আসবে সেটা সব থেকে বড় হবে। তাহলে আমাদের অপশান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এইরকমভাবে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট বই থেকে গিয়ে তোমরা করবে। ঠিক আছে? অনেক ধরনের MCQ পাবে, প্র্যাকটিস করবে, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর নেক্সট 8 নম্বর। 8 নম্বর বলছে, দ্য স্প্লিট টেন্সাইল স্ট্রেংথ অফ M15 গ্রেড কংক্রিট হোয়েন এক্সপ্রেস এজ এ পার্সেন্টেজ অফ ইট
কম্প্রেহেনসিভ স্ট্রেংথ ইজ। এখানে আমি তোমাদেরকে কিছু ডেটা দেব, কিছু ডেটা বলতে মোস্ট ইম্পর্টেন্ট ডেটা, এটা হচ্ছে বিএমসির প্রশ্ন। এখানে তোমাকে সেই ডেটাগুলো না জানলে কিন্তু করাটা খুব মুশকিল হয়ে যাবে, মানে মুশকিল বলতে কি প্রশ্নটা সলিউশন করা খুব চাপের হয়ে যাবে তোমাদের। তো এখানে কি কি আমি দেব, দেখো যে ভ্যালুগুলো আমি তোমাদেরকে যে দেব খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু, ঠিক আছে। যে গুরুত্ব ভ্যালু বলতে কীরকম, তোমাকে কিছু ডেজ আর যেমন 3 দিন, 7 দিন, 14 দিন, 28 দিন, এই 4টে দিনের স্ট্রেংথ অফ কংক্রিটের যে ফ্রিকশনগুলো ভ্যালুগুলো সেগুলো দেবো। তাহলে একদিকে আমি কি লিখে দিচ্ছি ডেজ, আর একদিকে আমি লিখব কি স্ট্রেংথ অফ কংক্রিট, ঠিক আছে। তাহলে আমি এখানটা লিখব কি 3 দিন, 7 দিন, 14 দিন, 28 দিন। তাহলে 3 দিনের স্ট্রেংথ অফ কংক্রিট কত, এইভাবে তুমি মনে রাখো। 28 দিনে কত, 28 দিনে আমরা জানি এফসিকে, এফসিকে কে আরসিসি করার সময় খুব ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে। 14 দিনে কত, 14 দিনে হচ্ছে তোমার 0.9 ইন্টু এফসিকে। 7 দিনে কত, 7 দিনে হচ্ছে তোমার 2/3 ইন্টু এফসিকে। আর 3 দিনে কত, 3 দিনে হচ্ছে হাফ ইন্টু এফসিকে, ঠিক আছে, হাফ ইন্টু এফসিকে। বা তুমি এটাকে এভাবে বলতে পারো 0.5 এফসিকেও কিন্তু তুমি বলতে পারো। তাহলে এখান থেকে যেটা আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস, যে তোমার টি মানে তো হচ্ছে তোমার টি বলতে মানে মনে রাখার ক্যাপাসিটি তুমি টি দিয়ে মনে রাখতে পারো, মানে হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেংথ, কি টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে। এই যে টেনসাইল স্ট্রেংথ না, এটা হচ্ছে তোমার 10% অফ কম্প্রেহেনসিভ স্ট্রেংথ, কম্প্রেহেনসিভ স্ট্রেংথের 10%। তাহলে লিখে দিচ্ছি 10% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। দ্বিতীয়ত হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার টি, দ্বিতীয়ত তুমি এইভাবে মনে রাখো বি। বি বলতে হচ্ছে কি না, হচ্ছে তোমার বেন্ডিং স্ট্রেংথ, কি বেন্ডিং স্ট্রেংথ। আচ্ছা, বেন্ডিং স্ট্রেংথ হচ্ছে তোমার 50% অফ কম্প্রেহেনসিভ স্ট্রেংথ, কত 15% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। আর একটা রয়েছে তোমার এস, এস বলতে কি না শিয়ার স্ট্রেংথ, কি শিয়ার স্ট্রেংথ। তো শিয়ার স্ট্রেংথের ক্ষেত্রে কত হয়ে যাবে না 20% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, তাই তো। তাহলে তুমি এবারে এখানে বলো, এখানে প্রশ্নতে কি বলেছে, বেন্ডিং বলেছে না তোমার শিয়ার বলেছে না কি বলেছে, প্রশ্নতে বলেছে দেখো টেনসাইল স্ট্রেংথ বলে দিয়েছে, টেনসাইল স্ট্রেংথ। তাহলে টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রে কি বললাম 10% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেহেনসিভ স্ট্রেংথের এই যে দেখো কম্প্রেহেনসিভ স্ট্রেংথ, তাহলে কম্প্রেহেনসিভ স্ট্রেংথের কত পার্সেন্ট 10%। তাহলে এই 10% মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর কম্প্রেহেনসিভ স্ট্রেংথের 15% কোনটা, 15% হচ্ছে আমাদের বেন্ডিং, তাহলে বিটা হয়ে যাবে কি আমাদের বেন্ডিং, বেন্ডিং। আর কম্প্রেহেনসিভ স্ট্রেংথের যদি 20% বলে দেয় মানে সিটা হয়ে যাচ্ছে কি আমাদের শিয়ার, তাহলে অপশান এ হয়ে গেল, এইটা অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে বন্ধুরা আমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে বা প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। তো আজকে এইখানটায় রাখবো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে। এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করো। এবং যারা যারা আমার স্পেশাল ব্যাচ নিতে চাও, স্পেশাল ব্যাচ, তারা দেখবে তোমরা যেখানে সাবস্ক্রাইব করেছো সেই সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন বাটন রয়েছে, ওই জয়েন বাটনে গিয়ে তোমরা জয়েন করতে পারো। 3টে লেভেল রয়েছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এই যে লেভেল 1এ তুমি পিএসসি জেইর প্রিভিয়াস ইয়ারগুলো ওখানে পাবে, কিছুটা আপলোড করা রয়েছে, যেমন 2009টা কমপ্লিট পুরো সিরিজ রয়েছে। লেভেল 2তে তুমি হিউজ পরিমাণে মক টেস্ট পাবে। এবং লেভেল 3তে তুমি স্পেশাল ব্যাচের রেকর্ডিং তুমি পাবে। যেমন ইরিগেশন আমাদের চলছে এখন, ইরিগেশন মোস্টলি কমপ্লিট, টোটাল 16টা মতো ক্লাস হয়ে গেছে, আর 2টো ক্লাস হবে ইরিগেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সার্ভে
সার্ভের তোমার 6টা মতো ক্লাস আপলোড করা রয়েছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের 4টে মতো ক্লাস আপলোড করা রয়েছে, ইংলিশ গ্রামারের একটা ক্লাস আপলোড করা রয়েছে। তো সেখানে তুমি জয়েন করলে সেখানে আরও এক্সট্রা কিছু ইনফরমেশান তুমি পেতে পারো। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ক্লাস। তো নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো বাই, আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।